হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 এর ইউনিফর্ম সার্কুলার মোশনের পার্ট 4টা পড়াবো। তো প্রথমে শুরু করা যাক যে কোনো গাড়ি যদি অনুভূমিক রাস্তা বরাবর ঘোরে তখন ঘর্ষণ বল গাড়ির উপর কেমনভাবে কাজ করে এবং তার জন্য রোটেশনাল মোশনের বা ইউনিফর্ম সার্কুলার মোশনের কি প্রভাব পড়ে সেটা আমরা দেখি। ধরো এই হলো কোনো গাড়িটাকে আমরা কি করছি, একদম সামনে থেকে দেখছি। গাড়িটা ধরো এটা একটা গাড়িটাকে আমরা ধরো সামনে থেকে গাড়িটাকে দেখছি। তো গাড়ির সামনের চাকাটা আমরা এইভাবে দেখব। ঠিক আছে, তো এখান থেকে লক্ষ্য করো এই ধরো কোনো ড্রাইভার ধরো এখানে বসে আছে, এই ধরো ড্রাইভারটা এখানে বসে আছে। তো কি কি ফোর্স কাজ করে দেখা যাক। ধরো গাড়িটা অনুভূমিক রাস্তা বরাবর এইভাবে ঘুরে যাচ্ছে, অনুভূমিক রাস্তা বরাবর গাড়িটা ধরো এইভাবে ঘুরছে। তাহলে এইভাবে যদি ঘুরে থাকে, এইভাবে যদি ঘোরে, এখন ঘোরার জন্য আমরা কি পড়েছিলাম যে অভিকেন্দ্র বলকে সাপ্লাই করা হবে। অভিকেন্দ্র বলই ঘোরার মূল কারণ। অভিকেন্দ্র বল না থাকলে কোনো বস্তু ঘুরবে না। তাহলে অভিকেন্দ্র বলটা তাহলে সাপ্লাই দেবে কে? এক্ষেত্রে স্টিয়ারিংটা যখন ঘোরায়, স্টিয়ারিংটা যখন ধরো গাড়িটা যেহেতু এইদিকে ঘুরছে তাহলে স্টিয়ারিংটাকে এই ঘোরাবে। তাহলে যখনই স্টিয়ারিংটাকে এই ঘোরাবে চাকা এই ঘুরবে। যেই চাকা এই ঘুরবে, চাকা তাহলে কোন দিকে ঘুরছে? চাকাই আছে এই ঘুরছে। তাহলে এই যে ঘুরবে সঙ্গে সঙ্গে এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। এবারে আমরা কি জানি যে দুটো চাকা একই রকম ভাবে ঘোরে না। ঠিক আছে, এটা বেশি ঘুরবে, এটা কম ঘুরবে। তাহলে দুজনের যখনই এইদিকে ঘুরবে, তাহলে যখনই এইদিকে ঘুরবে তাহলে রাস্তার চাকার মধ্যে ঘর্ষণ বল কাজ করবে কেন্দ্রে। দেখে নাও, এই চাকা, যেই চাকাটা এই ঘুরছে, এই ছিল এই ঘুরছে, সঙ্গে সঙ্গে মানে ঘোড়ার মানে যেদিকে মুভ করছে তার উল্টো দিকে রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ বল প্রযুক্ত হবে। তাহলে এইদিকে F1 অ্যান্ড এদিকে কাজ করবে কি আছে? রিয়াকশন R1। এদিকে কাজ করবে কি আছে? রিয়াকশন R2। তাহলে এই যে দুটো ঘর্ষণ বল, এই দুটো ঘর্ষণ বলই গাড়ির উপর অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে। তাহলে আমরা কি শিখলাম? যে ঘর্ষণ বলই অভিকেন্দ্র সাপ্লাই দেওয়ার মূল কারণ। যে রাস্তা যত বেশি পিচ্ছিল, মানে যেখানে ঘর্ষণ বল তুলনামূলক অনেক কম, সেখানে কিন্তু গাড়ি ঘোরাতে অনেক সমস্যা হয়। তাহলে দেখা যাচ্ছে তাহলে এই ঘর্ষণ বলই গাড়ির উপর অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে। তাহলে ঘর্ষণ বল গাড়ির উপর অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে। এখন গাড়ির ওজন কোন দিকে? গাড়ির ওজন ক্যাপিটাল এমজি ধরলাম। তাহলে গাড়ির ওজন ক্যাপিটাল এমজি। তাহলে F1 প্লাস F2 ইকুয়াল টু কি আসবে? ক্যাপিটাল এমজি। F1 মানে কি লেখা যায়? মিউ R1। তাহলে এখানকার সঙ্গে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ ধরি, তাহলে মিউ R1 প্লাস মিউ R2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এমজি। মিউ কমন নিয়ে নাও, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এমজি। ঠিক আছে, আচ্ছা এখানটায় আরেকটা বিরাট ভুল লিখেছি, একটা ভুল লেখা হয়েছে। তাহলে কি বলছি? ঘর্ষণ বলই অভিকেন্দ্র বলকে যোগান দেয়।
ঘর্ষণ বল অভিকেন্দ্র বলকে যোগান দেয়। অভিকেন্দ্র বলের ফর্মুলা কি? mv স্কয়ার বাই r। মনে করো এটা r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, গাড়িটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে মনে করে নাও ঘুরছে, তাহলে এটা হবে কি আছে mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r মিউ ইনটু r1 প্লাস r2। দেখে নাও এই দুটো ফোর্স উপরের দিকে আর এই ফোর্সটা নিচের দিকে, তাহলে r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু mg। এই দুটো ফোর্স উপরের দিকে, এই ফোর্সটা নিচের দিকে, তাহলে r1 প্লাস r2 ইকুয়াল টু mg। তাহলে এইটাকে নিয়ে আমরা 1 নম্বর সমীকরণে পুট করব। তাহলে mg ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, m কেটে গেল, তাহলে v সমান কি আসবে? √ মিউ জি আর। অর্থাৎ এটাই হবে গাড়ির সর্বোচ্চ বেগ যাতে গাড়িটা পিছলে না যায়। ঠিক আছে, তাহলে যে কোনো গাড়ি সর্বোচ্চ এই দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতে পারে যদি রাস্তাটা অনুভূমিকভাবে বৃত্তাকার পথে ঘোরে, মানে রাস্তাটাকে অনুভূমিকভাবে রাখা হয়েছে। তাহলে এইটাই হবে ভিম্যাক্স। এর থেকে বেশি বেগে ঘুরলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কি হয়, গাড়িটা প্রয়োজনীয় ঘর্ষণ বল হয়তো পাবে না, কারণ এটাই তো ম্যাক্সিমাম ঘর্ষণ ধরা হয়েছে। তাহলে এই ঘর্ষণ বলের জন্য গাড়ি কিন্তু ঘুরছে, সেই অবস্থায় গাড়ির সর্বোচ্চ দ্রুতিগত ভিম্যাক্স সমান √ মিউ জি আর। এখন লক্ষ্য করো, গাড়ি যদি এর থেকে বেশি বেগ নিয়ে যায়, সবকটা কিন্তু কনস্ট্যান্ট। আর একটা জিনিস লক্ষ্য করো, মিউ কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। তাহলে এইগুলো সবকটা কনস্ট্যান্ট হলে গাড়ির এই দ্রুতিটাও সর্বোচ্চ মানে ম্যাক্সিমামই থাকবে, এটাও ধ্রুবক হয়ে যাবে। অর্থাৎ যদি ভি এর মান এর থেকে বেশি হয়ে যায় তখন আর প্রয়োজনীয় ঘর্ষণ বল পাবে না, যেই ঘর্ষণ বল পাবে না সঙ্গে সঙ্গে গাড়ি সোজা চলে আসবে, মানে বৃত্তাকার পথে আর ঘুরবে না, সোজা গিয়ে সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এটাই হবে বৃত্তাকার পথে আবর্তনশীল গাড়ির সর্বোচ্চ দ্রুতির পরিমাণ। এখন তাহলে দেখা যাচ্ছে যে কোনো গাড়ি কোনো অনুভূমিক বৃত্তাকার পথ বরাবর ঘুরতে গেলে খুব সাবধানে ঘোরাতে হবে, কিন্তু ড্রাইভারকে সবসময় খেয়াল রাখতে হবে গাড়ির বেগ যাতে কম থাকে। কিন্তু সবসময় তো ড্রাইভারদের এইরকম অবস্থায় সম্ভব নয়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই কারণে কি করা হয়, রাস্তার এই দিকটা উঁচু করে দেওয়া হয়, এই দিকটা উঁচু করে দেওয়া হয়, এই দিকটা নিচু থাকে। এই ব্যবস্থাটাকে বলা হয় ব্যাংকিং ব্যবস্থা। কি বলছি বোঝা গেছে? রাস্তার একদিকটা, এক মিনিট, ধরো এই অনুভূমিক পথটা নিয়ে এই ঘুরেছে, তাহলে কি করা হবে, এদিকে মাটি খাইয়ে খাইয়ে রাস্তাটাকে এইরকম করে দিয়ে এরকম বৃত্তাকার পথ করে দেওয়া হবে, মানে রাস্তাটা এরকম হেলে থাকে। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। ওকে, এখন এক্ষেত্রে আমরা কি দেখব, কি করা হবে, রাস্তাটাকে একদিকে উঁচু করে দেওয়া হলো আর যেদিকে ঘুরবে সেদিকটা নিচু। দেখো আমরা রাস্তাটাকে এইরকম করে দেখিয়েছি, ক্রস সেকশন, রাস্তাটা এরকম ঢালু হয়ে আছে, ঠিক আছে? তো এই অবস্থায় গাড়িটা ধরো এরকম আছে, এই জিনিসটা দেখবে
সাইকেল রেসিং যেখানে হয়, বিশেষ করে স্টেডিয়ামের মধ্যে সাইকেল রেসিং যখন হয়, তো যে জায়গায় সাইকেল রেসিংটা হয় দেখবে পুরো এরকম ঢালু করে দেওয়া থাকে, ঠিক আছে? তো নিচের দিকটা মানে যেদিকে ঘুরছে সেদিকে নিচু, আর উল্টো দিকটা উঁচু করে দেওয়া থাকে। ফলে কি হয় দেখো, ফলে কি হয় এবারে দেখে নাও। এই হচ্ছে গাড়িটা আগে যেমন ছিল, এই গাড়িটাই ছিল, ওকে। এবার লক্ষ্য করো, এই অবস্থায় ওজন কাজ করছে কোন দিকে? W ইকুয়াল টু mg, W ইকুয়াল টু mg নিচের দিকে। এইবার রাস্তা এবং চাকার মধ্যে লম্ব প্রতিক্রিয়া দিস, এটা আর এটা, দুজনের প্রতিক্রিয়া কিন্তু একই হবে না। দুজনের মানে দুটোর চাকারই রাস্তার উপর আলাদা আলাদা বল প্রযুক্ত হচ্ছে। এরকম অবস্থা থাকলে একটা কম বল, একটা বেশি বল, তাহলে বিভিন্ন বিভিন্ন বল প্রযুক্ত হবে, তাহলে প্রতিক্রিয়াও আলাদা হবে। এবার আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে পড়বো, সাম্যাবস্থা বলে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সাম্যাবস্থায় চ্যাপ্টার বলছে কি, সমমুখী সমান্তরাল বলের লব্ধি পাওয়া যায়। এরকম এই একটা ফোর্স F1, এই একটা ফোর্স F2, এদের একটা লব্ধি কাজ করে, এটা কি হয় F1 প্লাস F2। যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখনই এটা কিভাবে এসছে বলবো। আপাতত মনে রাখো, তাহলে এখানে একরকম রিয়াকশন, এখানে একরকম রিয়াকশন, এদের একটা লব্ধি কাজ করবে। এই দুটো রিয়াকশনের একটা লব্ধি কাজ করবে। লব্ধিটা মনে করে নাও এই কাজ করেছে, ঠিক আছে? এই হলো ক্যাপিটাল আর। তাহলে আমি এই R1 আর এই R2 গুলোকে মুছে দিচ্ছি, অর্থাৎ R1 আর R2 এর লব্ধি R হয়েছে, মানে এই সূত্রটাকে কাজে লাগিয়েছি। ওকে, এটা তাহলে বুঝছি। এখন গাড়িটা ঘুরছে এরকম, ঠিক আছে? স্পর্শক বরাবর বাইরের দিকে বেগ কাজ করছে। এখন এইটাকে বলা হচ্ছে থিটা, একে বলা হচ্ছে ব্যাংকিং কোণ, এবং এই ব্যবস্থাকে বলা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, আর এই কোণটাকে বলা হচ্ছে এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে, বা এই কোণটাকে বলা হচ্ছে ব্যাংকিং কোণ। ওকে, তাহলে থিটা ব্যাংকিং কোণ যুক্ত একটা রাস্তা আছে। ব্যাংকিং কোণ মানে হলো কি, একদিকটা নিচু আর একদিকটা উঁচু, যেদিকে গাড়িটা ঘুরবে সেই দিকটা নিচু আর অন্য দিকটা রাস্তাটাকে উঁচু করে দেওয়া। ফলে গাড়ি ঘুরতে প্রয়োজনীয় ঘর্ষণ বলের থেকেও কম ঘর্ষণ বল হলেও গাড়ি ঘুরতে পারবে। মানে গাড়ি ঘুরতে গেলে ন্যূনতম এফর্ট দরকার। তাহলে গাড়িটা এরকম হেলে আছে, তাহলে গাড়িটা যদি এইরকম হেলে থাকে, ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, ঘর্ষণে আমরা পড়েছি। এখন এইটাকে নিয়ে তাহলে এই অ্যাঙ্গেলটাও কত আসছে, থিটা, বিপ্রতীক কোণ, দেখে নাও। তাহলে আর কে ভাঙলাম আর cos থিটা, আর এই বরাবর কি কাজ করবে, আর sin থিটা। লক্ষ্য করো, তাহলে আর cos থিটা কাকে ব্যালেন্স করবে, গাড়ির ওজনকে। আর cos থিটা গাড়ির ওজনকে ব্যালেন্স করবে, এবং আর sin থিটাটা কি,
লক্ষ্য করো অলওয়েজ কেন্দ্রের দিকে। আমি যদি তোমাদেরকে দেখাই বা বোঝাবার চেষ্টা করি, এইটাকে যদি আমি একটা গাড়ি হিসেবে ধরি, গাড়ি যখন অনুভূমিক রাস্তা বরাবর ঘুরছিল, অনুভূমিক রাস্তা বরাবর যখন ঘুরছিল, রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ বল গাড়ির উপর অভিকেন্দ্র বলকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু গাড়ি যদি এরকম হেলে থাকে, হেলে ঘুরছে, এরকম হেলে ঘুরছে, তাহলে দেখতে পাচ্ছি আর সাইন থিটাটা অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করছে। দেখেন যেখানেই এরকম করে গাড়িটা ঘুরছে, আর সাইন থিটাটা কাজ করছে অলওয়েজ কেন্দ্রের দিকে। এই যেখানেই যাক না কেন, আর সাইন থিটাটা কেন্দ্রের দিকে। তাহলে আমি বলতে পারবো এই আর সাইন থিটাই গাড়ির ওপর প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে সরবরাহ করছে। তাহলে আর সাইন থিটা গাড়ির উপর প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। তাহলে আর সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি, এম ভি স্কোয়ার বাই আর। গাড়িটার ভর ক্যাপিটাল এম ধরেছি, তাহলে ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই আর। আর 2 নম্বর দেখো আর কস থিটা কি এমজি কে ব্যালেন্স করে। দেখে নাও, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করব, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এমজি এম কেটে গেল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এটাই হলো আমার ব্যাংকিং কোণের ফর্মুলা, অর্থাৎ ব্যাংকিং কোণের ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, আচ্ছা এইবার লক্ষ্য করো, যারা রোডের ইঞ্জিনিয়ার হয় বা রোডগুলোকে দেখবে পরিমাপ করে, যখন ব্যাংকিং ব্যবস্থার দরকার হয় এই হাইটটা জানতে হয়। ধরো এই হাইটটা হলো এইচ, ধরো এই জায়গাটায় মাটি ফেলে ফেলে এই দিকটা উঁচু করে দেওয়া হয়েছে আর এই দিকটা নিচু করে দেওয়া আসছে। রাস্তাটা কিন্তু এটা, ঠিক আছে, এইটা রাস্তা নয়, কিন্তু রাস্তাটা এখন এইটা, তাহলে রাস্তাটা মনে করে নাও এক্স। ঠিক আছে, রাস্তাটা হলো এক্স। তাহলে এক্স যদি হয়ে থাকে, তাহলে আমরা কি জানি এই ভূমির ভ্যালু কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। দেখে নাও। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, কোনো বইয়েতে এইটাকে এক্স ধরেছে, এই অনুভূমিক এটাকেই রাস্তা ধরেছে, এই এক্সটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি রাস্তা না, রাস্তা তো এরকম ঢাল হয়ে আছে, রাস্তাটাই কোণ থেকে এই পর্যন্তই রাস্তা। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে ট্যান থিটা আমি যদি এখানে দেখাই, ট্যান থিটা মানে কি আসছে, লম্ব বাই ভূমি, এইচ বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে তোমাদের যা কিছু অঙ্ক দেবে এই দুটো ফর্মুলার মধ্যে তোমরা সবই করতে পারবে। হয়তো রাস্তার দূরত্ব দেওয়া আছে, বা এইটা শুধু গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ট্রেনের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রেনের দুটো লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এখানে একটা রেল লাইন আছে, এখানে একটা রেল লাইন আছে,
তাহলে দুটো লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে, সবকিছু মান ধরো উচ্চতার মান দেওয়া আছে, ব্যাংকিং উচ্চতার মান দেওয়া আছে। তাহলে এইগুলো যদি বসিয়ে দিই ট্রেনটা সর্বোচ্চ কত বেগ নিয়ে যেতে পারবে সেটা বেরিয়ে আসবে। এইভাবে তোমরা বাড়িতে অঙ্কগুলোকে ট্রাই করো। আচ্ছা, এইবারে দেখো তাহলে ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে গাড়ির পিছলে না যাওয়ার শর্ত এখন আলোচনা করি। বললাম তাহলে ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে গাড়ি পিছলে না যাওয়ার শর্ত আলোচনা করব। দেখো আমরা এখন ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে গাড়ি পিছলে না যাওয়ার শর্ত আলোচনা করব, ঠিক আছে? তাহলে এটাকে ব্যাংকিং ব্যবস্থা একটু আগে বলেছি। তাহলে পিছলে না যাওয়ার শর্ত। তাহলে ব্যাংকিং ব্যবস্থায় কোনো গাড়ি পিছলে যাতে না যায় তার শর্ত আলোচনা করব। লক্ষ্য করো আমরা এইগুলো আগে আমরা পড়েছি একটু আগে। তো গাড়ি এই বরাবর যাচ্ছে, গাড়ি যত জোরে যাবে গাড়ি কিন্তু ধীরে ধীরে ব্যাংকিং ব্যবস্থার উপরের দিকে ঢালুতে উঠে যাবে। যদি খুব জোরে যায় দেখবে যে কোনো কার রেসিং এর যখন কোন স্টেডিয়ামের মধ্যে বা বড় জায়গায় কার রেসিং হয়, দেখবে স্টেডিয়ামের দিকটা যে সমস্ত লোকজন বসে থাকে স্টেডিয়ামের ওপর, ওখানে সমস্ত দেওয়ালের ওপর টায়ার দেওয়া থাকে। কোনো গাড়ি, আমি যদি এটাকে গাড়ি হিসেবে ধরে নিই, গাড়ি ব্যাংকিং ব্যবস্থাতেই ঘুরছে, খুব জোরে যখন যাবে এই গাড়িটা মানে এই দিকে চলে যেতে চাইবে, এই দিকে, কারণ পিছলে গিয়ে ওপরের দিকে যেতে চাইবে। তখন ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। দেখে না, গাড়ি যদি ওপরের দিকে মুভ করতে থাকে, মানে চেষ্টা করে ওপরের দিকে যাওয়ার, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? আমি লাল কালি দিয়ে রেখেছি, দেখে না, এই। এখন প্রমাণের সুবিধার্থে আমি ঘর্ষণ বলটাকে এখানে না এঁকে এই জায়গাটায় আছি, ঠিক আছে? এই জায়গাটায় আনলাম, তাহলে এদিকে ঘর্ষণ বল। লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা। কেন একটু দেখে নাও। এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা কি করলাম? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা থিটা। আবার এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এই অ্যাঙ্গেলটা আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখে না, এই যে কালো রেখাটা এইটা, আর এই লাল রেখার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আসবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো এই উলম্ব এমজি আর আর সাইন থিটা, এদের মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যেকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা অবশ্যই হবে থিটা। ওকে, এইবারে দেখো আমরা ঘর্ষণ বলকে উপাংশে ভাঙবো। একটা এদিকে এফ কস থিটা, আর একটা এদিকে এটা কত? এফ সাইন থিটা। তাহলে এই কন্ডিশনে আমরা যদি দেখি এফ কস থিটা প্লাস আর সাইন থিটা, এই দুজনের যোগফল দেখো অভিকেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে আগে শুধুমাত্র কাজ করেছিল কি? যদি আমরা ঘর্ষণ বলকে উপেক্ষা করি, আগে শুধুমাত্র কাজ করেছিল আর সাইন থিটা। এখন হচ্ছে কি এফ কস থিটা এবং আর সাইন থিটা, এই দুটোই কেন্দ্রাভিমুখী। তাহলে আমরা যদি এখন লিখি
যে এফ কস থিটা প্লাস আর সাইন থিটা এই দুটোই গাড়ির ওপর অভিকেন্দ্র বলকে সরবরাহ করে। দেখে নাও, এই দুটো বলের যোগফল ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। এইবার এটাকে 1 নম্বর দিল। লক্ষ্য করো আর cos থিটা উপরের দিকে আর f sin থিটা আর mg টা নিচের দিকে। তাহলে আর cos থিটা নিচের দিকে লিখছি, আর cos থিটা সমান কি লেখা যায়, mg প্লাস f sin থিটা। এটা 2 নম্বর, mg প্লাস f sin থিটা হলো 2 নম্বর। এইবারে আমরা করব কি, উভয় পক্ষে আর sin থিটা আর আর cos থিটাটা বার করে নেব, নিয়ে অনুপাত করার চেষ্টা করব। করলে প্রমাণটা সহজ হবে। এখান থেকে লক্ষ্য করো, আবার আমরা কি জানি, f is equal to mu r। তাহলে f এর জায়গায় আমরা কি লিখতে পারি, mu r। তাহলে এখানে লিখলাম mu r cos থিটা প্লাস r sin থিটা সমান mv স্কয়ার বাই r। আর কমন নিলাম, mu cos থিটা প্লাস sin থিটা সমান mv স্কয়ার বাই r। আচ্ছা, এটাকেই 1 নম্বর সমীকরণ দেওয়া হলো, এটাকেই 1 নম্বর সমীকরণ দিলাম। এবার লক্ষ্য করো আর cos থিটা, এবার লক্ষ্য করো আর cos থিটা mg প্লাস f মানে কি লেখা যায়, mu r sin থিটা। ঠিক আছে, তো এটাকে এদিকে নিয়ে এসো, আর কমন নিয়ে নাও। তাহলে cos থিটা মাইনাস mu sin থিটা সমান mg। এটা 2 নম্বর থাক, দেখে নাও। এইবার আমরা করব কি, 1 ডিভাইডেড বাই 2 করব। 1 ডিভাইডেড বাই 2 করলে কি আসছে, mv স্কয়ার বাই r তলায় mg সমান ক্যাপিটাল R মিউ cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই ক্যাপিটাল R cos থিটা মাইনাস মিউ sin থিটা। এই এখানে r কেটে গেল, m কাটলো, তাহলে v স্কয়ার বাই rg সমান v স্কয়ার বাই rg সমান, এক কাজ করো, এই সমীকরণটাকে cos থিটা দিয়ে ডিভাইডেড দিয়ে দাও। তাহলে মিউ প্লাস tan থিটা, cos থিটা দিয়ে ডিভাইডেড দিলে মিউ প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ tan থিটা। একটু উপরের দিকে লিখছি, তাহলে এখান থেকে v স্কয়ার সমান কত, rg ইনটু মিউ প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ tan থিটা দিস। তাহলে এখান থেকে গাড়ির সর্বোচ্চ দ্রুতির ফর্মুলা দাঁড়াচ্ছে, এটাই হলো vmax, মিউ প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ tan। তাহলে ব্যাংকিং যুক্ত রাস্তায় কোনো গাড়ি পিছলিয়ে না গিয়ে সর্বোচ্চ যে দ্রুতিতে যেতে পারে তার ফর্মুলা √rg ইনটু মিউ tan
মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। তাহলে এই সর্বোচ্চ দ্রুতি নিয়ে গাড়িটা ব্যাংকিং যুক্ত পথ বরাবর ঘুরতে পারবে। এখন আমরা করব অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি। তাহলে অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহী গতি। লক্ষ্য করো, আমরা সবাই অল্প বিস্তর সাইকেল চালাতে জানি। এখন সাইকেল যখন অনুভূমিক বৃত্তাকার পথে বাঁক নেওয়া হয়, তখন সাইকেল আরোহী নিজের অজান্তেই একটু হেলে যায়। একটু তাকে হেলতেই হবে, এবং যত জোরে যাবে সাইকেল আরোহী কিন্তু তত বেশি হেলতে হবে, না হলে কিন্তু পিছলে পড়ে যাওয়ার চান্স আছে। তো দেখো কিভাবে কি হচ্ছে। ধরো এই হলো একটা সাইকেল, ধরো একটা সাইকেল আছে। এই সাইকেলের এখানটা একটা ব্যক্তি বসে আছে, ধরো এই একটা ব্যক্তি ধরো এইখানটায় এরকম বসে আছে। তো সাইকেলটা ধরো এরকম চলছে, এই প্যাডেল এরকম ধরো সাইকেলটা এইভাবে যাচ্ছে। এখন লক্ষ্য করো, এই যে সাইকেলটা একটু হেলে আছে, এটা সাইকেলে কিন্তু টায়ারটা, এই সাইকেলের টায়ারটা বা সাইকেলটা টোটাল সাইকেল এবং ব্যক্তি সমেত একটু হেলে আছে। অনুভূমিক বৃত্তাকার পথটা কিন্তু এটাই। এই সাইকেলটা একদম হেলে চলছে। এখন কার সঙ্গে কিভাবে হেলে আছে দেখা যাচ্ছে, আমি এই যে লাল কালারটা দিলাম, এটা যদি উলম্ব রেখা ধরি, তো উলম্ব রেখার সঙ্গে সাইকেল একটা কোণ করে আছে। কত কোণ করে আছে? উলম্ব রেখার সঙ্গে সাইকেলটা থিটা কোণ করে গতিশীল। এখন এই বরাবর কাজ করছে কি, W = mg। আমি স্মল m ধরলাম, এক্ষেত্রে সাইকেল আরোহী বা সাইকেলের মিলিত ভর স্মল m। আচ্ছা, যেহেতু দেখো চাকাটা একটু হেলে আছে, তাহলে প্রতিক্রিয়া বল কিরকম কাজ করবে? প্রতিক্রিয়া বল কাজ করবে এদিকে। তাহলে এদিকে যেই প্রতিক্রিয়া বল কাজ করবে, তাহলে এই প্রতিক্রিয়াকে দুটো উপাংশে নিতে পারি। একটা হলো r cos θ, আর এদিকে এক মিনিট এখানে লিখছি না, এখানটায় লিখছি r cos θ, আর এই দিক বরাবর r sin θ। লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা, একই ব্যাপার। তাহলে উলম্বের সঙ্গে যদি থিটা কোণ করে সাইকেল আরোহী ঘোরে, তাহলে r cos θ তাকে ব্যালেন্স করে, mg কে ব্যালেন্স করবে, এবং r sin θ তাকে যোগান দেবে অভিকেন্দ্র বলকে। দেখে নাও, ঠিক আগে গাড়িটার মতো ব্যবস্থা। r sin θ সর্বক্ষণের জন্য কেন্দ্রের দিকে কাজ করছে। তাহলে r sin θ অভিকেন্দ্র বলকে সাপ্লাই দেয়, ডাইরেক্ট লিখছি mv²/r। ঠিক আছে, r cos θ তার সঙ্গে সমান mg এর সঙ্গে সমান। তাহলে r sin θ/r cos θ is equal to mv²/r mg। mm কেটে গেল,
তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। লক্ষ্য করো ঠিক আগেরই মতো। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারছি দেখো তো। এখান থেকে আমরা জানতে পারছি যে বেগের মান যত বেশি হবে, মানে সাইকেল আরোহী খুব স্পিডে যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, বেগের মান যত বেশি হবে থিটার মান তত বাড়াতে হবে, তবে কিন্তু ঘুরতে পারবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে ভি এর মান যত বাড়বে থিটার মান তত বাড়বে, মানে এই সাইকেল আরোহী আরো বেশি হেলে গিয়ে ঘুরতে হবে। আর এর মান যত বাড়াবো, আর এর মান যত বাড়িয়ে দেব, থিটার মান কিন্তু কমে যাবে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এটাই হচ্ছে আর এর মান তলায় আছে, দেখে না লব হর, আর এর মান তলায় আছে, আর এর মানকে যত বাড়াবো তাহলে এই ভ্যালুটা কমে যাচ্ছে, মানে ট্যান থিটার মানও কমে যাবে, মানে থিটার মান কমে যাবে। কিন্তু বৃত্তাকার পথের ব্যাসার্ধ যত ছোট হবে, যদি কম ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে, সাইকেল আরোহীকে কিন্তু বেশি হেলে যেতে হবে। আর এর মান যত কমাবো থিটার মান তত বাড়াতে হবে। তাহলে এই দুটো মনে রাখবে, এখান থেকে ছোট ছোট কোশ্চেন দিতে পারে যে বেগের মান বাড়ালে উলম্বের সঙ্গে থিটা কি হবে, ব্যাসার্ধের মান বাড়ালে বা কমালে উলম্বের সঙ্গে থিটার মান কেমন হবে। তাহলে এইভাবে তোমরা সাইকেল আরোহীর ক্ষেত্রে পেয়ে যাচ্ছ। এইবারে লক্ষ্য করো, আমরা যদি দেখি যে একটু আগে একটা থিওরি করেছিলাম যে সর্বোচ্চ বেগের মান ভিম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ জি আর। মনে করে দেখো, একটু আগেই করেছিলাম ভিম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ জি আর। এখন ভিম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ জি আর। তাহলে এখান থেকে যদি আমি এটা বসাই, tan থিটা ইজ ইকুয়াল টু, এটাই যদি ভিম্যাক্স ধরি মানে সর্বোচ্চ দ্রুতি, এটাকেই যদি ভিম্যাক্স ধরা হয় তাহলে মিউ জি আর বাই আর জি। তাহলে এখান থেকে tan থিটা ম্যাক্স, কারণ এটা ভিম্যাক্স হলে এটাও ম্যাক্সিমাম, এটা ভিম্যাক্স হলে এটাও ম্যাক্সিমাম, তাহলে tan থিটা ম্যাক্স ইজ ইকুয়াল টু মিউ। তাহলে অর্থাৎ কোন সাইকেল আরোহী উলম্বের সঙ্গে সর্বোচ্চ যে কোণ নিয়ে ঘুরতে পারে তা কার সঙ্গে সমান, চলঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। এটা কিন্তু অ্যাকচুয়ালি চলঘর্ষণ গুণাঙ্ক, তাহলে চলঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। আচ্ছা, তাহলে এই হলো সাইকেল আরোহীর গতি। তাহলে এটা মুছে দিচ্ছি। তোমরা কিন্তু এখান থেকে যে যে অঙ্কগুলো এক্সারসাইজে আছে অবশ্যই করবে, যেগুলো আটকে যাবে আমাকে বলবে। আচ্ছা, এখন আমরা সুতোর সাহায্যে কোনো ঢিলকে বা কোনো বস্তুকে ঘোরানো দুটো প্রসেস শেখাচ্ছি। এখান থেকে প্রচুর অঙ্ক আসে। লক্ষ্য করো, আমরা নর্মালি একটা সুতো আঁকলাম, এই সুতোটাকে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। আমি কিন্তু এখন যা কিছু শেখাচ্ছি সবই অনুভূমিক বৃত্তাকার পথের জিনিস। তাহলে এটা হলো অনুভূমিক বৃত্তাকার পথে আবর্তন।
অনুভূমিক বৃত্তাকার পথে আবর্তন। ধরো এই হলো একটা বস্তু, সুতোয় বেঁধে ঘোরাচ্ছি। এই বস্তুটার ওয়েটটা কাজ করবে নিচের দিকে। এক্ষেত্রে প্রতিক্রিয়া বল দেওয়ার কিছুই নেই। খুব জোরে যদি ঘোরাই তাহলে নিচের দিকে ওজন কাজ করছে, নিচে পড়ে যাওয়ার চান্স আছে। আবার দেখো জোরে ঘোরালে এইদিকে অপকেন্দ্র বল, এদিকে অপকেন্দ্র বল এমভি স্কোয়ার বাই এল ধরলাম। এল মানে এটা হলো সুতোর দৈর্ঘ্য। আর এই বরাবর কাজ করবে কি সুতোর টান। দেখে নাও, এই বরাবর কাজ করবে সুতোর টান। তাহলে আমরা কি লিখতে পারি? টি তাকে ব্যালেন্সে রেখেছে এমভি স্কোয়ার বাই এল, অথবা এম ওমেগা স্কোয়ার এল লিখতে পারো, और এম ওমেগা স্কোয়ার এল। তাহলে এটা দিয়েও দেখবে বইতে বেশ কিছু অঙ্ক আছে। তাহলে এইরকম একটা অনুভূমিক বৃত্তাকার পথে আবর্তন হবে। আর একটা আবর্তন শেখাচ্ছি, একে বলা হয় কনিক্যাল রোটেশনাল মোশন বা শঙ্কু আকৃতি বৃত্তাকার পথে আবর্তন। শঙ্কু আকৃতি অনুভূমিক বৃত্তাকার পথে আবর্তন। মনে করো এইটা হলো কোন সিলিং, এই সিলিং এর তলায় সুতোর সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া আছে। এই বরাবর কাজ করবে এমজি, এই বরাবর কাজ করবে সুতোর টান। তাহলে নর্মালি টি ইজ ইকুয়াল টু এমজি। এখন কিন্তু সুতোটাকে যখনই বা বস্তুকে যখনই অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হয়, অনুভূমিক বৃত্তাকার পথে যখনই ঘোরানো হয় তখন সুতোটা কিন্তু আগের থেকে একটু উপরের দিকে উঠে যায়। বাড়িতে প্র্যাকটিক্যাল করে দেখবে, ঠিক আছে? এই আছে, এটাকে যত উপরের দিকে ঘোরাবো এই তো উপরে উঠে যাবে। তাহলে আগের যে তলটা ছিল সেই তলে আর ঘুরবে না, একটু উপরের দিকে উঠে যাবে। এখন এই হাইটটা এইচ, দেখো আগে এটা এল ছিল, এই হাইটটা এইচ। এখন মনে করে নাও বস্তুটা এখানে, তাহলে সুতোটা হলো দিস এখানে। এই বরাবর কাজ করবে কি এমজি। এই অবস্থায় উল্লম্বের সঙ্গে সুতোটা কোণ করেছে কত? সুতোটা কোণ করেছে থিটা। এটা হলো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ। এই বরাবর বস্তুটির উপর অপকেন্দ্র বল কাজ করবে এম ওমেগা স্কয়ার আর। আগেরটা কিন্তু এল ছিল, এটা এম ওমেগা স্কয়ার আর और এম ভি স্কয়ার বাই আর। দেখে নাও, এখন সুতোর টানকে যদি আমি, এটা সুতোর টান অ্যাওয়ে ফ্রম দা বডি, বস্তু থেকে দূরের দিকে কাজ করেছি। সুতোর টানকে যদি দুটো উপাংশে ভাগ করি, দেখে নাও অ্যাঙ্গেলটা থিটা হলে এটা থিটা, তাহলে এটা কত আসবে? টি কস থিটা। আর এই বরাবর এখান থেকে এটা কত আসবে? টি সাইন থিটা। দেখে নাও, তাহলে আমরা যদি সুতোর টানকে দুটো উপাংশে ভাগ করি তাহলে টি সাইন থিটা সমান কত? এম ওমেগা স্কয়ার আর और टी साइन थीटा एम भी स्क्वायर बाई आर। এটা এক নম্বর দিলাম। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, যেটা দেওয়া থাকবে। কৌণিক বেগ দেওয়া থাকলে ওমেগা দিয়ে লিখবে, নাহলে এবার লক্ষ্য করো টি cos থিটা
কাকে ব্যালেন্স করেছে? এমজি কে। এটা 2 নম্বর, এটা 2 নম্বর। এখন দেখো এখান থেকে আমি যদি 1 ডিভাইডেড বাই 2 করি, 1 ডিভাইডেড বাই 2 এটা করে দেখাচ্ছি, তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা, টি সাইন থিটা বাই টি কস থিটা সমান কত? এম ভি স্কোয়ার বাই আর, নিচে এমজি, এম এম কেটে গেল, tan theta is equal to v square by r g। tan theta, tan মানে কি লেখা যায়? লম্ব বাই ভূমি, যে কোণটা হচ্ছে সামনের বাহুটা লম্ব, এটা ভূমি, দেখে নাও। তাহলে r বাই h, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে r বাই h is equal to কত? v square by rg। এখান থেকে একটা তোমরা পেয়ে যেতে পারো। আবার লক্ষ্য করো, সুতোর টানের মানও বার করতে পারো এখান থেকে, দেখে নাও। 1 নম্বর সমীকরণে আমি যদি দেখি সাইন থিটা, সাইন মানে কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ, তাহলে r বাই l সমান এম ভি স্কোয়ার বাই আর, এটা দিয়েও কেউ করতে পারো। আবার দেখো আমি এই 1 নম্বরটা ধরলে কত আরেকটা রকম জিনিস আসছে, দেখো সাইন থিটা মানে কি লেখা যায়? r বাই l এম ওমেগা স্কোয়ার আর, এই আর কেটে গেল, দেখে নাও। তাহলে টি কত আসবে? এম ওমেগা স্কোয়ার এল, ঠিক আগের সূত্রটার মতো, একটু আগে যেটা অনুভূমিক বৃত্তাকার পথে করালাম, দেখে নাও। টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল, ঠিক আছে। এই আবার দেখো টি কস থিটা, কস মানে কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এইচ বাই এল সমান এমজি, তাহলে এখান থেকেও আমরা এটা পেতে পারি। তাহলে এইভাবে এক্সারসাইজের বিভিন্ন বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, যেগুলো দেওয়া থাকবে সেগুলো বসাবে, অটোমেটিক্যালি বাকিগুলোকে পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত থাক, আবার কালকে ইউনিফর্ম সার্কুলার মোশনের লাস্ট পার্টটা পড়িয়ে দেবো। ওকে, বাই।